সকালবেলা ঘুম থেকে উঠেও কি আপনার মনে হয় সারারাত যেন কোনো কাজ করেছেন? সামান্য পরিশ্রমেও কি আপনি হাঁপিয়ে ওঠেন? আয়নার সামনে দাঁড়িয়ে কি মনে হয় আপনার মুখটা ফ্যাকাশে লাগছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ এই ক্লান্তি বা দুর্বলতা হয়তো সাধারণ কিছু নয়, এটি হতে পারে আপনার শরীরের ভিতরের এক নীরব সমস্যার সতর্কবার্তা। হ্যাঁ, আমি রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার কথা বলছিলাম, যা বাংলাদেশের কোটি কোটি নারীকে নীরবে দুর্বল করে রেখেছে। চলুন আজ জেনে নেই কিভাবে এর বিরুদ্ধে লড়াই করে আবার একটি সুস্থ ও সতেজ জীবন ফিরে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া এই রোগটি এতটাই প্রচলিত যে অনেকেই এটিকে ক্লান্তির স্বাভাবিক কারণ ভেবে ভুল করেন, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে রক্তশূন্যতার ঝুঁকি অনেক বেশি। এটি শুধু শারীরিক দুর্বলতা বা ক্লান্তি নয়, এটি আপনার মেজাজ, মনোযোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি সন্তান ধারণের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমার উদ্দেশ্য হচ্ছে রক্তশূন্যতা নিয়ে আপনাদের মনের সব ভুল ধারণা দূর করা এবং এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে একটি পরিষ্কার চিত্র তুলে ধরা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানবো রক্তশূন্যতা আসলে কি এবং এটি কেন মেয়েদের এত বেশি হয়, কোন কোন নীরব লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি রক্তশূন্যতায় ভুগছেন, কিভাবে পরীক্ষা করে আপনার অ্যানিমিয়া আছে কিনা নিশ্চিত হবেন এবং এর সঠিক চিকিৎসা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কোন খাবারগুলো আপনার প্লেটেই ওষুধের মতো কাজ করবে এবং কখন সাপ্লিমেন্ট বা ওষুধ প্রয়োজন। তো চলুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক, যাতে আমরা সকলে সুস্থ সবল জীবনযাপন করতে পারি। প্রথমে চলুন খুব সহজভাবে জেনে নিই রক্তশূন্যতা আসলে কি। আমাদের রক্তে থাকা লাল রক্তকণিকা বা রেড ব্লাড সেল এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিনই আমাদের শরীরে ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং সেই অক্সিজেনকে শরীরের প্রতিটি কোষে কোষে পৌঁছে দেয়। যখন কোনো কারণে আমাদের রক্তে এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় অথবা হেলদি রেড ব্লাড সেলের সংখ্যা কমে যায়, তখন শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। আর পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কোষগুলো দুর্বল হয়ে পড়ে, আর ফলস্বরূপ আমরা ক্লান্তি, দুর্বলতা এবং আরও নানা রকম সমস্যা অনুভব করে থাকি। এই অবস্থাকেই আমরা বলে থাকি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। এখন প্রশ্ন হলো, কেন মেয়েদের এই রক্তশূন্যতার ঝুঁকি ছেলেদের তুলনায় অনেক বেশি? এর পেছনে প্রধান কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, যার মধ্যে মেনস্ট্রুয়েশন বা মাসিক হলো মেয়েদের রক্তশূন্যতার সবচেয়ে প্রধান কারণ। প্রতি মাসে মাসিক চক্রের সময় মেয়েদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, যার সাথে আয়রনও শরীর থেকে বেরিয়ে যায়। যদি খাবারের মাধ্যমে এই হারানো আয়রন পূরণ না করা যায়, তবে ধীরে ধীরে শরীর আয়রনের অভাবে রক্তশূন্যতায় ভুগতে শুরু করে। এর পরবর্তী কারণটি হলো গর্ভাবস্থা অর্থাৎ প্রেগনেন্সি। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে আয়রনের চাহিদা বহুগুণে বেড়ে যায়, কারণ তার নিজের শরীরের পাশাপাশি গর্ভের শিশুর রক্ত তৈরি এবং বেড়ে ওঠার জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয়। এই সময়ে পর্যাপ্ত আয়রন গ্রহণ না করলে গর্ভবতী মা এবং শিশুর রক্তশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। কয়েকটি বড় কারণ হলো আমাদের দেশের অধিকাংশ নারীর সঠিক খাদ্যাভ্যাস অর্থাৎ ডায়েটারি হ্যাবিটস নিয়ে সচেতনতার অভাব। আমাদের সমাজে এখনো অনেকেই জানেন না যে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার রাখা কতটা জরুরি। অনেক নারী, বিশেষ করে আমাদের দেশে, খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করেন না। এর পেছনে হয়তো আর্থিক সামর্থ্য বা জ্ঞানের অভাব দুটোই কাজ করে। আর যারা ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন প্রাণীজ উৎস থেকে পাওয়া আয়রনের মতো সহজে শরীরে শোষণ করতে পারে না। তাই ভেজিটেরিয়ান নারীদের অবশ্যই খুব বুদ্ধি করে এবং সঠিক পরিকল্পনা করে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে আয়রন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারগুলো খেতে হবে, নতুবা তারা সহজেই রক্তশূন্যতার শিকার হবেন। পাশাপাশি কিছু শারীরিক সমস্যার কারণেও নারীদের রক্তশূন্যতার ঝুঁকি বেড়ে যায়, যেমন জরায়ুতে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস এর মতো রোগগুলোর কারণে অনেক সময় মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যা দীর্ঘমেয়াদী রক্তশূন্যতার অন্যতম কারণ। এছাড়া পরিপাকতন্ত্র থেকে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ, যেমন পেপটিক আলসার বা ছোট শিশুদের মধ্যে কৃমি সংক্রমণ, এগুলোও রক্তশূন্যতার গুরুতর কারণ হতে পারে। এই কারণগুলোই মেয়েদের রক্তশূন্যতার ঝুঁকিকে অনেক বেশি বাড়িয়ে তোলে, যা তাদের স্বাস্থ্যকে নীরবে ক্ষতিগ্রস্ত করে তোলে।
রক্তশূন্যতা কেন একটি নীরব ঘাতক? তার কারণ হলো এর লক্ষণগুলো এতই সাধারণ যে আমরা প্রায়ই সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে ক্লান্তি বা চাপ বা অন্য কোনো ছোটখাটো সমস্যার সাথে গুলিয়ে ফেলি। কিন্তু এই নীরব লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ সময় মতো এগুলোকে চিনতে না পারলে আপনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন না। চলুন জেনে নিই রক্তশূন্যতার প্রধান এবং প্রায়শই অবহেলিত লক্ষণগুলো দিই। এর সবচেয়ে সাধারণ এবং প্রধান লক্ষণটি হলো অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। আপনার মনে হবে আপনার শরীরে যেন কোনো শক্তিই নেই, সামান্য কাজ করলে হাঁপিয়ে উঠছে, এমনকি সকালবেলা ঘুম থেকে উঠেও সতেজ লাগছে না। এটি মূলত পর্যাপ্ত অক্সিজেনের অভাবে আপনার কোষগুলো ঠিকমতো কাজ করতে না পারার ফল। এর সাথে আরেকটি সুস্পষ্ট লক্ষণ হলো আপনার ত্বক, লোক এবং চোখের নিচের অংশ অর্থাৎ মিউকাস মেমব্রেনস ফ্যাকাশে বা সাদাটে হয়ে যাওয়া। হিমোগ্লোবিনই আমাদের রক্তকে লাল রং দেয়, আর এর অভাবে ত্বক, ঠোঁট এমনকি চোখের নিচের পাতার ভেতরের অংশ রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যায়। এর একটি সহজ পরীক্ষা হলো আপনি নিজের নখকে বিছানায় বা হাতের তালুতে আলতো চাপ দিয়ে দেখতে পারেন। যদি গোলাপি রং দ্রুত ফিরে না আসে তবে তার এটি সতর্ক সংকেত হতে পারে। এরপর রয়েছে শ্বাসকষ্ট। যদি হালকা পরিশ্রমে বা সিঁড়ি ভাঙার সময়ও আপনি অস্বাভাবিকভাবে হাঁপিয়ে ওঠেন তবে বুঝতে হবে আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, ঝিমঝিম করা বা ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে আপনি প্রায়শই ঠান্ডা হাত পা অনুভব করতে পারেন। আপনার সৌন্দর্য নিয়েও এটি খেলা করে। অনেক নারী চুল পড়ার সমস্যায় ভোগে এবং এর জন্য শুধু বাইরের কারণকেই দায়ী করে, কিন্তু আয়রনের অভাবেও চুল প্রচুর পরিমাণে ঝরে পড়তে পারে। আপনার নখ যদি নরম হয়ে যায়, পাতলা হয়ে যায় বা চামচের মতো ভেতরের দিকে বেঁকে যায় তবে তা রক্তশূন্যতার একটি সুস্পষ্ট লক্ষণ। রাতে ঘুমানোর সময় পায়ে যদি একটি অস্বস্তি বা অস্থিরতা বোধ করেন যা পা না নাড়ালে কমতে চায় না তবে এটিকে রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়, যা রক্তশূন্যতার সাথে সম্পর্কিত হতে পারে। আবার মানসিক স্বাস্থ্যের উপরও এর প্রভাব পড়ে। মস্তিষ্কে অক্সিজেনের অভাবে আপনার মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং আপনি সহজেই বিরক্ত বা খিটখিটে হয়ে উঠতে পারেন। এটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ হলো টিকা, যেখানে রক্তশূন্যতার কারণে অনেকেরই বরফ, মাটি, কাগজ বা অন্য কোনো অখাদ্য জিনিস খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হতে পারে। আর সবশেষে রক্তশূন্যতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটিকেও দুর্বল করে দেয়, যার ফলে আপনি ঘন ঘন ঠান্ডা, কাশি বা অন্যান্য সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনি আপনার মধ্যে দেখতে পান তবে একে সাধারণ ক্লান্তি ভেবে মোটেও অবহেলা করবেন না। এই সময় দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লক্ষণগুলো তো জানলেন, কিন্তু কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি সত্যি রক্তশূন্যতায় ভুগছেন? এর উত্তর খুবই সহজ এবং নির্ভরযোগ্য, আর তা হলো একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্য ডাক্তার মূলত কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি নামক একটি রক্ত পরীক্ষা করিয়ে থাকে। এই পরীক্ষাটি আপনার রক্তের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিনের পরিমাণ পরিমাপ করে থাকে। এই পরীক্ষার রিপোর্টে হিমোগ্লোবিনের মাত্রা দেখেই ডাক্তার বুঝতে পারেন আপনি রক্তশূন্যতায় আক্রান্ত কিনা। সাধারণত মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন 11.5 গ্রাম পার ডেসিলিটারের নিচে থাকলে তাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হিসেবে ধরা হয়ে থাকে। অনেক সময় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক দেখালেও শরীরে আয়রনের মজুদ কমে যেতে পারে, যা ভবিষ্যতে রক্তশূন্যতার ইঙ্গিত। এই অবস্থায় ফেরিটিন টেস্ট নামক একটি পরীক্ষা করে শরীরের আয়রন স্টোরসের সঠিক অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া যায়। আপনার ডাক্তার আপনার লক্ষণ এবং এই পরীক্ষার রিপোর্ট দেখে রক্তশূন্যতার ধরন এবং এর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হবেন। একবার রক্তশূন্যতা ধরা বলে চিকিৎসার প্রধান লক্ষ্য হলো এর কারণটি খুঁজে বের করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। যদি মাসিকের অতিরিক্ত ব্লাড ফ্লো, জরায়ুতে ফাইব্রয়েড বা অন্য কোনো কারণে রক্তক্ষরণ হয় তবে সেই কারণগুলো অনুযায়ী চিকিৎসা করা হবে। যদি কৃমি থাকে তবে কৃমির ওষুধ দেওয়া হবে। অধিকাংশ ক্ষেত্রেই খাবারের মাধ্যমে পর্যাপ্ত আয়রন পূরণ করা সম্ভব না হলে ডাক্তার আপনার আয়রন সাপ্লিমেন্ট বা ওষুধ সেবনের পরামর্শ দেবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ যা আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে এবং নির্দিষ্ট সময়কাল অর্থাৎ সাধারণত 3 থেকে 6 মাস বা তার বেশি সময় পর্যন্ত খেতে হতে পারে। মনে রাখবেন, নিজে নিজে ওষুধ কেনা বা বন্ধ করা উচিত নয়, কারণ এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।
আয়রন সাপ্লিমেন্টের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন, কালো মল, পেটে অস্বস্তি বা বমি বমি ভাব। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কমানোর জন্য ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যেমন খাবার খাওয়ার পর পর ওষুধ গ্রহণ করা। মনে রাখবেন, রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া ছড়াতে হলে সঠিক কারণ নির্ণয়, যথাযথ চিকিৎসা এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা আপনার সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য অপরিহার্য। ওষুধের পাশাপাশি আপনার প্রতিদিনের খাবারের তালিকায় কিছু সচেতন পরিবর্তন আনা রক্তশূন্যতা মোকাবেলার জন্য খুবই জরুরি। আমার বিশ্বাস আপনার প্লেটেই লুকিয়ে আছে আপনার সুস্থতার সেরা ওষুধ। আয়রন সমৃদ্ধ খাবারকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি: হিম আয়রন এবং নন হিম আয়রন। হিম আয়রন মূলত প্রাণীজ উৎস থেকে আসে এবং শরীর এগুলোকে খুব সহজে এবং খুব দ্রুত শোষণ করতে পারে। এই হিম আয়রনের চমৎকার উৎসগুলো হলো গরুর মাংস, খাসির মাংস এবং বিশেষ করে গরুর কলিজা, যা আয়রনের একটি পাওয়ার হাউস। এছাড়া ইলিশ, শিং, মাগুর, পাইম, কোরাল মাছ এবং অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি চামড়া ছাড়া মুরগি মাংস এবং ডিমও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় হিম আয়রনের চাহিদা পূরণ করতে পারে। অন্যদিকে নন হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ উৎস থেকে। যদিও শরীর হিম আয়রনের মতো নন হিম আয়রনকে দ্রুত শোষণ করতে পারে না, তবে এখানে একটি বিশেষ কৌশল রয়েছে। যদি আপনি ভিটামিন সি এর সাথে নন হিম আয়রন গ্রহণ করেন, তবে এর শোষণ ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। নন হিম আয়রনের সেরা উৎসগুলোর মধ্যে রয়েছে গাঢ় সবুজ শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, কলমি শাক। এছাড়াও রয়েছে মসুর ডাল, ছোলা, মুগ ডাল, রাজমা এবং কুইনোয়ার মতো ডাল ও শস্য। তিল, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ, কাঠবাদাম এবং চীনাবাদামের মতো বাদাম ও বীজও আয়রনের ভালো উৎস। শুকনো ফল যেমন কিশমিশ, খেজুর এবং শুকনো অ্যাপ্রিকটও প্রচুর আয়রন থাকে। কিছু সিরিয়াল বা ব্রেড স্পেশালি আয়রন দিয়ে সমৃদ্ধ করা হয়, যা লেবেল দেখে কিনে নিতে পারে। আমাদের শরীর যেন খাবার থেকে সর্বোচ্চ আয়রন শোষণ করতে পারে, তার জন্য কিছু কৌশল জেনে রাখা ভালো। নন হিম আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সময় অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ কোনো ফল বা সবজি খান, যেমন লেবুর রস দিয়ে শাকভাজি খাওয়া বা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পর কমলা বা পেয়ারা খাওয়া। তবে চা ও কফিতে থাকা ট্যানিন এবং দুধ বা অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আয়রন শোষণে বাধা দিতে পারে। তাই আয়রন সমৃদ্ধ খাবার বা ওষুধ খাওয়ার অন্তত 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে চা, কফি বা দুধ পান করা উচিত। এই সাধারণ নিয়মটি মেনে চললে আপনার শরীর খাবার থেকে সর্বোচ্চ আয়রন শোষণ করতে পারবে। মনে রাখবেন, সঠিক খাদ্যাভ্যাস আপনার রক্তশূন্যতা মোকাবেলায় ওষুধের মতোই শক্তিশালী এবং অপরিহার্য ভূমিকা পালন করে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মেয়েদের রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া নিয়ে একটি সম্পূর্ণ ধারণা পেলাম। আমরা জানলাম এটি কেন হয়, এর নীরব লক্ষণগুলো কি, কিভাবে এর ডায়াগনোসিস ও চিকিৎসা করা হয় এবং কোন খাবারগুলো আপনার জন্য সবচেয়ে উপকারী। মনে রাখবেন, ক্লান্তি বা দুর্বলতাকে কখনো স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না। এটি আপনার শরীর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। সময় মতো সচেতন হওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া আপনার জীবনকে অনেক বেশি সুস্থ ও কর্মঠ করে তুলতে পারে। আপনার যদি রক্তশূন্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি এর কোনো লক্ষণ অনুভব করেন, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ শুরু করবেন না। ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কোনো নারীর উপকারে আসে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং এটি সবার সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে। এমন আরো স্বাস্থ্য এবং লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।